আচ্ছা, একটু চোখ বন্ধ করে ভাবার চেষ্টা করা যাক। ধরুন সময়টা ১৯৭১ সাল, এপ্রিলের ৮ তারিখ, মানে যুদ্ধ সবে শুরু হয়েছে, বুঝলেন? হুম। আর জায়গাটা হলো কুষ্টিয়ার একটা গ্রামের রাস্তা, ধুলো উড়ছে। সেখানে একজন তরুণ মুক্তিযোদ্ধা হেঁটে যাচ্ছেন, একা। খালি গা, তাই না? ছবিটাতে যেমন দেখা যায়। হ্যাঁ, ঠিক তাই। খালি পিঠ, কোমরে লুঙ্গি, কাঁধে অবশ্য একটা রাইফেল আছে, বেশ পুরনো দেখতে। কিন্তু মানুষটার হাঁটার মধ্যে একটা, কি বলে, অসম্ভব দৃঢ়তা। অসাধারণ একটা ছবি। এই ছবিটা নিয়েই আজ আমরা কথা বলবো। আর এটা তুলেছিলেন একজন ফ্রেঞ্চ ফটোগ্রাফার, অ্যান ডি হ্যানিং। হ্যাঁ, এই একটা ছবি, কিন্তু এর পেছনের গল্পটা, মানে যে সময়ের ছবি, তখনকার আবেগ, সংকট, মানুষের মনের জোর, সব যেন ধরা আছে এতে। ঠিক। আজকের আলোচনায় আমরা চেষ্টা করব এই ছবিটার একটু গভীরে যেতে। মানে কেন এটা এত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আর এটা ঠিক কোন সময়ের কথা বলছে, কোন বাস্তবতার ছবি এটা। অবশ্যই। আর যিনি ছবিটা তুলেছেন, মানে অ্যান্ডি হ্যানিং, তার নিজের অভিজ্ঞতাটাই বা কেমন ছিল সেটাও বোঝার চেষ্টা করব। আচ্ছা, তাহলে আমাদের হাতে সূত্র হিসেবে থাকছে মূলত অ্যান ডেনিংয়ে তোলা এই ছবিটা, আর এর সাথে জড়িত তার কিছু কথা, তার পর্যবেক্ষণ। হ্যাঁ, আর কিছু ঐতিহাসিক তথ্য তো আছেই। এগুলো মিলিয়েই আমরা বোঝার চেষ্টা করব ওই সময়টায়, মানে যুদ্ধের একদম শুরুতে কুষ্টিয়ার অবস্থা কেমন ছিল। মুক্তিযোদ্ধাদের পরিস্থিতি, তাদের অস্ত্রশস্ত্রের অভাব, এই সব কিছুই। ঠিক। আর তারা যে কতটা মরিয়া হয়ে আন্তর্জাতিক সমর্থনের দিকে তাকিয়েছিলেন, সেই দিকটাও হয়তো উঠে আসবে। আর আমাদের লক্ষ্যটাও তাহলে দাঁড়াচ্ছে ছবিটার পেছনের কাহিনীটা তুলে ধরা, এর ভেতরে যে প্রতীকী অর্থগুলো আছে সেগুলো খুঁজে বের করা। হ্যাঁ, আর সবচেয়ে জরুরি হলো একজন ২৬ বছরের বিদেশি নারী, তার চোখে যুদ্ধের ওই প্রথম দিককার সময়টা কেমন ছিল সেটা অনুভব করার চেষ্টা করা। যেন আমরাও তার ক্যামেরার মধ্যে দিয়ে ওই সময়টাকে দেখতে পাই। বেশ, তাহলে আসুন ছবিটাতেই ফেরা যাক, ভালো করে দেখি। প্রথমেই তো ওই তরুণ যোদ্ধা। বয়স কত হবে? খুব বেশি না, হয়তো ১৯ বা ২০। তাই তো মনে হয়। একদম তরুণ, গ্রামের একটা এবড়ো-খেবড়ো কাঁচা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। আর কাঁধে যে রাইফেলটা, ওটা সম্ভবত একটা লি এনফিল্ড .303, মানে বেশ পুরনো। হ্যাঁ, দেখেই বোঝা যায় হয়তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের। এটা তো মনে হয় না কোনো নিয়মিত বাহিনীর অস্ত্র। না না, তা নয়, বরং এটা যেন প্রতিবাদের অস্ত্র, প্রতিরোধের অস্ত্র। একদম। আর হাতে দেখুন একটা সাধারণ কাপড়ের ঝোলা, কি বা আছে তাতে? হয়তো সামান্য কিছু জিনিস, বা হয়তো কিছু শুকনো খাবার, কে জানে। কোমরে লুঙ্গি, পিঠ খালি। এই খালি পিঠ, খালি পা, এটা দেখেই তো অনেক কিছু বোঝা যায়, তাই না? অবশ্যই। অপ্রতুলতা, প্রস্তুতির অভাব, কিন্তু চেহারায় দেখুন বা হাঁটার ভঙ্গিতে কোনো দ্বিধা নেই, আত্মবিশ্বাসে ভরপুর লাগছে কিন্তু। হ্যাঁ, সেটাই। আর চারপাশটা বেশ শান্ত, কিন্তু গ্রাম্য পরিবেশ। হয়তো যুদ্ধের আজ তখনও পুরোটা লাগেনি ওই এলাকায়, অথবা এটা হয়তো ঝড়ের আগে সেই নিস্তব্ধতা। হতে পারে। পেছনে কিছু মাটির ঘরও দেখা যাচ্ছে, আর দূরে কয়েকজন মানুষ দাঁড়িয়ে, একটু অস্পষ্ট। তাদের চোখে মুখে ঠিক কি অভিব্যক্তি? ভয় নাকি আশা? নাকি দুটোই মিশে আছে, বোঝা কঠিন। যেন যুদ্ধের অনিশ্চয়তাটা শুধু ওই মুক্তিযোদ্ধার মধ্যে নয়, গ্রামের সাধারণ মানুষগুলোর চোখে মুখেও ছড়িয়ে পড়েছে। আপনি সময়ের যে কথাটা বললেন, মানে এপ্রিল ১৯৭১-এর শুরু, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ২৫শে মার্চের কাল রাতের পর এক সপ্তাহ তো ঠিকমতো পার হয়নি তখন। ঠিক তাই। সারা দেশে তখন একটা চরম বিশৃঙ্খলা, আতঙ্ক, অনিশ্চয়তা। পাকিস্তানি আর্মি তখন গণহত্যা শুরু করেছে ঢাকা আর অন্যান্য বড় শহরে। আর অন্যদিকে মানুষ যে যার মতো করে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে। কিন্তু সেটা তো তখনও খুব সংগঠিত ছিল না, তাই না? না, একেবারেই না। অনেকটাই স্বতঃস্ফূর্ত ছিল সেই প্রতিরোধ। কোনো কেন্দ্রীয় কমান্ড ঠিকমতো কাজ করছে না। অস্ত্র নেই, গুলি নেই, খাবার নেই, চিকিৎসার ব্যবস্থা নেই। মানে খুব কঠিন পরিস্থিতি। হ্যাঁ, অনেক জায়গায় তরুণরা স্থানীয়ভাবে যা পেয়েছে, হয়তো থানা লুট করে বা ইপিআরের ফেলে যাওয়া কিছু অস্ত্র, সেগুলো নিয়েই শত্রুর মুখোমুখি হতে বেরিয়ে পড়েছে। এই ছবির তরুণ মুক্তিযোদ্ধাও হয়তো তাদেরই একজন। খুব সম্ভবত। এই যে অপ্রতুলতা, সাধারণ মানুষের মধ্য থেকে উঠে আসা এই প্রতিরোধ, এটাই ছিল মুক্তিযুদ্ধের একদম গোড়ার দিকের চিত্র, বিশেষ করে কুষ্টিয়ার মতো সীমান্তবর্তী এলাকাগুলোতে। আর ভাবতে অবাক লাগে,
এই রকম একটা ভয়ঙ্কর অবস্থা, চরম বিপদ, এর মধ্যেই অ্যান্ডি হ্যানিংয়ের মতো একজন বিদেশি সাংবাদিক, তাও একজন নারী, হ্যাঁ, মাত্র ২৬ বছর বয়স। তিনি সীমান্ত পেরিয়ে এদেশে চলে এলেন। এটা তো অসাধারণ। ফরাসি তরুণী, ফ্রিল্যান্স ফটো জার্নালিস্ট, যুদ্ধের খবর পেয়ে ছুটে এসেছিলেন। তার উদ্দেশ্য ছিল একটাই, নিজের চোখে যা দেখছেন সেই বাস্তবতাকে ক্যামেরাবন্দি করা। মানুষের কষ্ট, তাদের লড়াইয়ের ছবি। হ্যাঁ, সেই ছবিগুলো বাইরের পৃথিবীর কাছে পৌঁছে দেওয়া, এটা তো তার নিজের জন্য বিরাট ঝুঁকি ছিল। নিঃসন্দেহে। একা একজন মহিলা, অচেনা দেশ, যুদ্ধ চলছে, তার সাহসকে সত্যি কুর্নিশ জানাতে হয়। তিনি কি কথা বলতে পেরেছিলেন মুক্তিযোদ্ধাদের সাথে? তারা হয়তো ভেবেছিলেন এই বিদেশি সাংবাদিক তাদের কথাগুলো বিশ্বের দরবারে পৌঁছে দিতে পারবেন। তারা হেনিংকে বারবার একটা কথাই বলছিলেন। কি বলছিলেন? বলছিলেন, যান, বিশ্বকে গিয়ে বলুন আমরা স্বাধীনতার জন্য লড়ছি, বলুন আমরা মরতেও রাজি, কিন্তু আমাদের অস্ত্র দরকার, সাহায্য দরকার, আর সবচেয়ে বড় কথা, আমাদের এই লড়াইয়ের স্বীকৃতি দরকার। ভাবুন একবার, কি সরল কথা, কিন্তু এর জোরটা কতখানি। এটা তো শুধু নিজেদের অবস্থার বর্ণনা নয়, এটা তো আন্তর্জাতিক সাহায্য চেয়ে একটা আবেদন। একদম, একটা সরাসরি আবেদন। তারা হয়তো বুঝেছিলেন শুধু মনের জোরে এই অসম যুদ্ধ জেতা কঠিন। আধুনিক অস্ত্রে সজ্জিত একটা আর্মির বিরুদ্ধে লড়তে হলে আন্তর্জাতিক সমর্থন লাগবেই, অস্ত্র লাগবে, স্বীকৃতি লাগবে। হ্যাঁ, যুদ্ধের একদম শুরুতেই এই উপলব্ধিটা তাদের মধ্যে চলে এসেছিল। এই বার্তাটা তাই খুব গভীর। এটা শুধু রিপোর্টিংয়ের উপাদান নয়, এটা ছিল একটা জাতির টিকে থাকার আকুতি। হ্যানিংয়ের ক্যামেরা তাহলে শুধু ছবি তুলছিল না, এই নীরব কান্না, এই আবেদনও ধারণ করছিল। ঠিক তাই, এই ছবিটি আর এর পেছনের এই বার্তা, এটাই একে অন্য অনেক যুদ্ধের ছবি থেকে আলাদা করে তুলেছে। এটা একটা গুরুত্বপূর্ণ মানবিক দলিল হয়ে উঠেছে। যেন ছবিটাই নিজেই কথা বলছে, দেখো বিশ্ব, আমরা লড়ছি, কিন্তু একা লড়তে পারবো না, তোমাদের পাশে চাই। যখন আবার ছবিটার দিকে তাকাচ্ছি, এই কথাগুলো শোনার পর এর মানেটা যেন আরও স্পষ্ট হচ্ছে। এটা শুধু একজন মুক্তিযোদ্ধার ছবি নয়, এর প্রতীকী তাৎপর্য আসলে অনেক বড়। মনে হচ্ছে যেন এটা পুরো বাংলাদেশে তখনকার অবস্থার একটা প্রতিচ্ছবি। ঠিক কিভাবে প্রতীকী, যদি একটু বুঝিয়ে বলেন? যেমন ধরুন, ওই মুক্তিযোদ্ধার পোশাকটা, সাধারণ লুঙ্গি, খালিগা, খালিপা, এটা একদিকে যেমন চরম অভাবের কথা বলে, অপ্রস্তুতির কথা বলে, তেমনি অন্যদিকে এটাও তো বলে যে আমাদের হারানোর কিছু নেই, আমরা মাটির কাছাকাছি থাকার সাধারণ মানুষ, কিন্তু দেশের জন্য জীবন দিতে ভয় পাই না। খালি পিঠটা যেন গুলির সামনে বুক পেতে দেয়ারই প্রতীক। বাহ, দারুণ বলেছেন। আর কাঁধের ওই পুরনো 303 রাইফেলটা? সেটাও তো প্রতীকী। আমাদের সামর্থ্য কম, অস্ত্র পুরনো, কিন্তু তা দিয়ে লড়ে যাওয়ার সংকল্পটা দেখুন। হয়তো আধুনিক অস্ত্র নেই, কিন্তু মনের জোর আছে। ঠিক। আর তার একা হেঁটে যাওয়াটা, সেটাও কি প্রতীকী নয়? হয়তো তিনি একা নন, আশেপাশে আরও অনেকে আছেন, কিন্তু ছবিতে তিনি একা। এটা কি সেই সময়ের একাকী লড়াইয়ের ইঙ্গিত, যখন আন্তর্জাতিক সমর্থন সেভাবে আসেনি? খুব যৌক্তিক ব্যাখ্যা। এই একা পথ চলা একদিকে যেমন ব্যক্তির সাহস দেখাচ্ছে, তেমনি অন্যদিকে হয়তো সমষ্টির অপ্রতুল সংযোগ বা সমর্থনের অভাবটাও তুলে ধরছে। তবে এটাও ঠিক যে মুক্তিযুদ্ধ তো একক বীরে লড়াই ছিল না। না, একেবারেই না। এটা ছিল একটা জনযুদ্ধ। সাধারণ মানুষই সেদিন অসাধারণ হয়ে উঠেছিল। এই তরুণ সেই অগণিত সাধারণ মানুষেরই একজন প্রতিনিধি, যিনি সেদিন নিজের কাঁধে একটা দেশের মুক্তির ভার তুলে নিয়েছিলেন। একদম। তাই তার পোশাক, তার অস্ত্র, তার হাঁটার ভঙ্গি, সব মিলিয়েই ছবিটা ত্যাগ, সাহস আর অসম লড়াইয়েও বিজয়ের প্রতি এক অবিচল আস্থার প্রতীক হয়ে উঠেছে। কিন্তু এত অসাধারণ একটা ছবি, এত গুরুত্বপূর্ণ দলিল, অথচ আপনি বলছিলেন যে অ্যান্ডি হেনিংয়ের এই মুক্তিযুদ্ধের ছবিগুলো নাকি অনেকদিন প্রায় হারিয়ে গিয়েছিল। এটা তো বিশ্বাস হয় না। হ্যাঁ, এটাই সবচেয়ে আশ্চর্যের আর কিছুটা দুঃখেরও। মুক্তিযুদ্ধের পরপর হয়তো তার কিছু ছবি ছাপা হয়েছিল টাইম, নিউজউইক, প্যারিস ম্যাচ, এগুলোর মধ্যে পত্রিকায়। কিন্তু তারপর একটা লম্বা সময় ধরে এই ছবিগুলো, বিশেষ করে মুক্তিযুদ্ধের একদম শুরুর দিকের এই অমূল্য কাজগুলো, অনেকটাই যেন আলোচনার বাইরে চলে যায়, হারিয়ে যায় বলতে পারেন। কেন? কারণ কি হতে পারে? অনেক কারণ থাকতে পারে। ধরুন, যুদ্ধের পর দেশ গঠন, দেশের ভেতরে রাজনৈতিক অস্থিরতা, আবার আন্তর্জাতিক ক্ষেত্রেও হয়তো ফোকাস অন্যদিকে চলে গিয়েছিল।
হ্যানিং নিজেও হয়তো অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েছিলেন। তাহলে এত বছর পর এগুলো আবার সামনে এলো কিভাবে? কেউ কি খুঁজে বের করলো? মূলত সাম্প্রতিক বছরগুলোতে বলতে পারেন 2011 সালের পর থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রদর্শনীর মাধ্যমে এই ছবিগুলো আবার মানুষের সামনে আসে। কোথায় হয়েছিল সেই প্রদর্শনী? প্যারিসে হয়েছে, ঢাকাতেও হয়েছে। আর এর পেছনে প্রধান উদ্যোগটা ছিল মুক্তিযুদ্ধ জাদুঘর এবং দ্রিক গ্যালারির মতো প্রতিষ্ঠানের। অবশ্যই অ্যান্ডি হ্যানিংয়ের নিজেরও আগ্রহ আর সহযোগিতা ছিল। তার মানে প্রায় 4 দশক পর। হ্যাঁ, প্রায় 4 দশক পর ছবিগুলো আবার ঠিকমতো আলোর মুখ দেখল আর বহু মানুষের কাছে পৌঁছালো, যেন ইতিহাসের একটা চাপা পড়া পাতা আবার খুঁজে পাওয়া গেল। এই যে ছবিগুলো আবার সামনে এলো, এর গুরুত্বটা কি? শুধু কিছু পুরনো ছবি দেখা, নাকি এর চেয়েও বেশি কিছু? না, এর গুরুত্ব অনেক বেশি। প্রথমত, এগুলো তো শুধু ছবি নয়, এগুলো ইতিহাসের জীবন্ত দলিল, চাক্ষুষ প্রমাণ। একদম। মুক্তিযুদ্ধের একদম শুরুর দিকে, যখন খুব বেশি বিদেশি সাংবাদিক বা ফটোগ্রাফার এদেশে আসতে পারেননি, সেই সময়ের ভিজুয়াল ডকুমেন্টেশন হিসেবে এগুলোর গুরুত্ব অপরিসীম। ঠিক। দ্বিতীয়ত, অ্যান্ডি হ্যানিংয়ের মতো একজন বাইরের মানুষ, তার চোখে দেখা যুদ্ধের ছবিগুলো আমাদের একটা তুলনামূলকভাবে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে ঘটনাটা দেখার সুযোগ করে দেয়। তিনি তো কোনো পক্ষের হয়ে কাজ করছিলেন না, যা দেখছিলেন সেটাই তুলে ধরছিলেন। ঠিক। আর তৃতীয় আরেকটা দিক আছে। সেটা কি? তৃতীয়ত, এবং এটা হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই ছবিগুলো আমাদের এখনকার প্রজন্মের কাছে, যারা যুদ্ধ দেখেনি, তাদের কাছে মুক্তিযুদ্ধের সেই আবেগ, ত্যাগ, সাধারণ মানুষের অংশগ্রহণ, আন্তর্জাতিক সমর্থনের প্রয়োজনীয়তা, এই বিষয়গুলোকে অনেক বেশি জীবন্ত করে তোলে। ইতিহাস বইয়ের শুকনো লেখার চেয়ে অনেক বেশি শক্তিশালী। অবশ্যই। একটা ছবি হাজারটা শব্দের চেয়েও বেশি কথা বলে। এটা আমাদের নিজেদের ইতিহাসের সাথে, আমাদের শেকড়ের সাথে সংযোগটা আরও জোরালো করে। যখন একজন তরুণ বা তরুণী এই ছবিটা দেখে, সে হয়তো প্রথমবারের মতো অনুভব করে কতটা কঠিন পথ পেরিয়ে এই স্বাধীনতা এসছে। তাহলে পুরো আলোচনাটা যদি একটু গুছিয়ে বলি, অ্যান্ডি হ্যানিংয়ের তোলা কুষ্টিয়ার ওই তরুণ মুক্তিযোদ্ধার ছবিটা আসলে শুধু একটা ছবি না, এটা একটা ঐতিহাসিক মুহূর্তের প্রতিছবি, একটা জাতির জেগে ওঠার প্রতীক, আর অসম যুদ্ধের মুখে দাঁড়িয়ে থাকা অদম্য সাহসের দলিল। এটা আমাদের বারবার মনে করিয়ে দেয় 1971 সালের এপ্রিলের সেই কঠিন দিনগুলোর কথা, যখন অস্ত্র ছিল কম কিন্তু মুক্তির ইচ্ছেটা ছিল আকাশছোঁয়া। এবং একই সাথে এটা অ্যান্ডি হ্যানিংয়ের মতো একজন সাহসী ফটোসাংবাদিকের কাজেরও প্রমাণ, যিনি নিজের জীবন বাজি রেখে সত্যিটাকে ক্যামেরায় ধরেছিলেন। এই ছবি শুধু একজন যোদ্ধার গল্প নয়, এটা সেই সময়ের আন্তর্জাতিক সমর্থনের জন্য নীরব কিন্তু মরিয়া এক আবেদনের কথাও বলে। আর সব শেষে এটা সেই লক্ষ লক্ষ নাম না জানা মুক্তিযোদ্ধার মুখছবি, যাদের সবার মিলিত ত্যাগের ফলেই আমরা আজকের এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি। সত্যি তাই। এই ছবিটা আর এর পিছনের গল্পগুলো আমাদের বারবার সেই মানুষগুলোর কাছে নিয়ে যায়, বুঝতে সাহায্য করে স্বাধীনতা অর্জনের পথটা কতটা কঠিন ছিল, আর সেই পথের যাত্রীরা কতটা দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। হয় মুক্তিযুদ্ধের সেই অগণিত বীরকে, যাদের অনেকের নাম, অনেকের ছবি হয়তো আমরা কোনোদিন জানতেও পারব না। অ্যান্ডি হ্যানিংয়ের ক্যামেরায় ধরা পড়া এই তরুণ মুক্তিযোদ্ধা তাদেরই একজন প্রতিনিধি। একদম। তার কাঁধের রাইফেলটা হয়তো পুরনো ছিল, কিন্তু তার স্বপ্নটা ছিল একেবারে নতুন একটা স্বাধীন দেশের স্বপ্ন। এই ছবিটা, এটা মুক্তিযুদ্ধের সেই বিরাট মহাকাব্যের একটা ছোট্ট কিন্তু অবিস্মরণীয় পংক্তি হয়ে থাকবে চিরকাল। নিঃসন্দেহে। আচ্ছা, আলোচনা তো প্রায় শেষ দিকে, তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে গেলে কেমন হয়? হ্যাঁ, অবশ্যই। কি প্রশ্ন? ভেবে দেখুন তো, একটা স্থির ছবি যা প্রায় 50 বছরেরও বেশি আগে তোলা, সেটা কিভাবে সময়ের এতগুলো বছর পার হয়ে এসেও একটা পুরো জাতির স্মৃতি, আবেগ আর ইতিহাসের ধারক হয়ে ওঠে। ভাবনার বিষয়। আর এখনকার প্রজন্মের কাছে, যারা সেই যুদ্ধ দেখেনি, তাদের কাছে এই ছবিটার আবেদন শুধুই ঐতিহাসিক, নাকি এটা তাদের ভেতরেও নতুন কোনো দায়িত্ববোধ বা অন্য কোনো অনুভূতি জাগিয়ে তোলে? অথবা এটাও তো ভাবা যায়, যুদ্ধের মতো একটা চরম বিপর্যয়ের মুহূর্তে তোলা ছবি যখন অনেক বছর পর আবার ফিরে আসে, তখন সেটা কি শুধু অতীতের কথাই বলে, নাকি বর্তমান আর ভবিষ্যতের জন্য কোনো জরুরি বার্তা রেখে যায়? ইতিহাসকে এভাবে চোখের সামনে দেখার অভিজ্ঞতা আমাদের নিজেদের শিকড় আর পরিচয় নিয়ে নতুন করে ভাবতে কতটা সাহায্য করে।